নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ পডকাস্টে। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমরা দিনরাত্রি নানান বিষয় নিয়ে দুশ্চিন্তা করে থাকি, সেই দুশ্চিন্তা কিভাবে মিটবে বা কিভাবে সমস্যাগুলোর সমাধান হবে, এই সব নিয়ে কিন্তু আমরা অনেক সময় কোনো কুলকিনারা করতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের মনকে শান্ত করার জন্য বা সাময়িকভাবে যদি আমরা স্ট্রেসটাকে একটু নর্মালাইজ করতে চাই, তাহলে আমরা কি করি? আমরা কানে একটা হেডফোন গুঁজে গান শুনতে শুরু করি। আর আমি শিওর আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারাও কিন্তু অনেকে এই কাজটা করে থাকেন। আর এই কাজটা করলে যেটা হয়, মনটা অনেকক্ষণের জন্য কিন্তু একেবারে রিল্যাক্স হয়ে যায়। কি হয়তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এই যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বলছি, এটাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা যাচ্ছে মিউজিক থেরাপি। আর আজকে আমার সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন, তিনি শহর কলকাতার বিশিষ্ট মিউজিক থেরাপিস্ট এবং কাউন্সিলর অর্পিতা চ্যাটার্জি ম্যাম। নমস্কার ম্যাম, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাচ্ছি। নমস্কার ম্যাম, আপনি কেমন আছেন আগে সেটা বলুন। খুব ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম আজকে অ্যাক্সলেপিয়া হেলথে আসার জন্য। ম্যাম, আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে মিউজিক থেরাপি, এই ব্যাপারটা কি? আমরা তো গান সবসময় শুনছি, রাস্তা দিয়ে যেতে যেতে শুনছি, ট্রেনে বাসে সবসময় গান শুনছি। এই সাময়িকভাবে গান শোনা আর মিউজিক থেরাপি, এই দুটো কি একই নাকি কোনো ডিফারেন্স রয়েছে? না, অনেক তফাৎ আছে জানো। আচ্ছা। আসলে আমরা যেই গান পছন্দ করি সেই গান শুনি, তাই তো? হ্যাঁ, একদমই তাই। কিন্তু মিউজিক থেরাপিটা তো একটা পুরো রেজিম, যেটা আমরা এই জন্যেই করছি যাতে যে কোনো ক্লায়েন্টের কোনো প্রবলেম রিজলভড হয়। আচ্ছা, মানে ম্যামের কথা অনুসারে আপনি এই জিনিসটা বুঝতেই পারলেন যে কোনো পার্টিকুলার প্রবলেম যাতে রিজলভড হয়, সেই জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মিউজিক থেরাপি ভীষণভাবে এফেক্টিভ এবং ভীষণ ভালো কাজ করছে। একটা কথা একটুখানি বলুন তো, এই যে মিউজিক থেরাপির মাধ্যমে আপনি বলছেন যে প্রবলেম সলভ করা যায়, তাহলে মিউজিক থেরাপির তো পার্টটাই হচ্ছে মিউজিককে নিয়ে। এবার আমরা আমাদের ডেলি লাইফে যে বিভিন্ন ধরনের মিউজিক শুনছি, সেটা কখনো স্যাড সংস হতে পারে, কখনো সেটা পপ বা জ্যাজ টাইপের মিউজিক হতে পারে। এইগুলোর প্রত্যেকটা যখন আমরা শুনছি, এগুলো কি আলাদা আলাদা মানে কোনোভাবে মেন্টাল হেলথের উপর এফেক্ট করে? হ্যাঁ, একদম। ইনফ্যাক্ট রিসার্চ হয়েছে যে এক তো হচ্ছে ভলিউম লেভেল। আচ্ছা। তোমার কি ভলিউমে শুনছো সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। এবং এই যে আমরা সারাক্ষণ কানে গুঁজে রাখছি, তার থেকে আমাদের কানে কিন্তু অনেক প্রবলেম হয়। অনেক বাচ্চাদেরও আজকাল দেখা যাচ্ছে যে হিয়ারিং প্রবলেমস হচ্ছে। হ্যাঁ, মানে যে কারণে অতিরিক্ত হেডফোন ইউজ করতে বিশেষজ্ঞরা সবসময় না করছে। একদম। আর শুধু হেডফোন, মানে ইভেন দ্য মোবাইল, মানে তুমি যদি মোবাইলটা বেশিক্ষণ ব্যবহার করো, মানে when you're talking to somebody, if you're using it directly, আর কি আজকাল তো অনেকেই ইয়ারবাডস দিয়ে কথা বলে, কিন্তু সেইটারও একটা প্রবলেম আছে। মানে ননস্টপ ইউজটা ভালো না, এটাই। মানে যে কোনো জিনিস আমরা যদি একটু বেশি করে ফেলি, সেটার একটা নেগেটিভ ইফেক্ট তো থাকবেই না। একদম। আর সত্যি কথা হচ্ছে, দেখো, আজকে আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি অন অল দিস ডিভাইসেস, কিন্তু তার আগে তো জীবন ঠিকই চলতো। এতগুলো ডিভাইস তো আমাদের ছিল না, কিন্তু আমরা তো বেশ ছিলাম, সুখে ছিলাম। মানে এই সময়ের সঙ্গে সঙ্গে এই ডিভাইসগুলো আমাদের জীবনে এসেছে এবং আমাদের সেগুলোকে নিয়েই কাজ করতে হচ্ছে। একদম। কিন্তু সেইটাই হচ্ছে পয়েন্ট, যে কতটা তুমি ব্যবহার করবে। আচ্ছা, তোমার জেনারেল ওয়েলবিইং যাতে ইম্প্যাক্টেড না হয়। একদম। মানে এই যে ভীষণ জোরে জোরে গান শুনছো, 2 মিনিট হয়তো শুনলে, তারপরে অফ করে দাও। গিভ ইয়োর ইয়ার্স আ লিটল বিট অফ রেস্ট, মানে সত্যি কথা হচ্ছে, আমাদের দেখো চোখের কিন্তু পলক আছে, নাকের চুল, মানে দের আর হেয়ারস, সো অল দিয়ে, বাট কানে কিন্তু কিছু নেই।
একদম। কানটা একদম খোলা, হুম। মানে আমি কান ঢাকতে হলে এইরকম করে, হ্যাঁ। কে ঢাকছে? মেবি ইউ শুড ইউজ ইয়ার মাফস, ইউনো। মানে আজকের দিনে এত আওয়াজ, মানে সেটার যে কি সাংঘাতিক হ্যাঁ। নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমরা ভাবছি না। হ্যাঁ, মানে ওই যে মিউজিক, যেটাকে খুব ভালোভাবে যদি ইউজ করা যায় তাহলে মিউজিক থেরাপির আমি দিক বলছি- থেকে পজিটিভ এফেক্ট রয়েছে। না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ইট ইজন্ট জাস্ট মিউজিক, there's also the importance of sound, just হ্যাঁ। sound. You see, একদম। মিউজিকটা তো evolved sound, হ্যাঁ, কিন্তু যে কোনো আওয়াজ আমাদের শরীরের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট হয়। একদম একদম। তো আমরা সেই দিকটা একদম দেখছি না। আমরা এই ধরো একটা রাস্তার মোড়ে যদি দাঁড়িয়ে থাকো, কি সাংঘাতিক আজকাল আওয়াজ হয়, আমরা ভাবিই না যে তার কোনো ইফেক্ট হতে পারে আমাদের একদম। শরীরে। কিন্তু যদি তুমি ধরো সমুদ্রের পাড়ে যাও, হ্যাঁ। বা জঙ্গলে যাও, ওই যে ওই কাম পিস, হ্যাঁ, সেইটা যে কতটা পজিটিভ ইফেক্ট করে সেটাও আমরা কিন্তু ভাবি না। একদম। মানে কিন্তু ভাবা আমরা কোন দরকার। সাউন্ডটা শুনছি এবং কোন সাউন্ডটা নিজের মধ্যে রাখছি সেটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করব, যে এই যে আমাদের রেগুলার লাইফে বিভিন্ন ধরনের আপস অ্যান্ড ডাউনস আসছে, কখনো আমরা ভীষণ হাইপার হয়ে যাচ্ছি, কখনো ভীষণ প্যানিকড হয়ে যাচ্ছি, বা কখনো আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, এই যে আমাদের বিভিন্ন ধরনের মেন্টাল হেলথের সিচুয়েশন যদি আমরা এটাকে বলি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিউজিক থেরাপি কিভাবে কাজ করে? হ্যাঁ, তো সেই জন্যই আমি বললাম যে থেরাপি মানেই হচ্ছে যে একটা এরিয়া যেটা প্রবলেম সেটাকে হ্যান্ডেল করবে। এবারে আগেই বলে নিই, মিউজিক থেরাপিটা কিন্তু ভীষণ পার্সোনাল। মানে আমার যেই গান বাজনা শুনলে ভালো হবে, তোমার কিন্তু হবে না। কেন, তুমি ছোটবেলার থেকে যা শুনে এসছো তার অনেকখানি ইফেক্ট করে। মানে আমার বক্তব্য হচ্ছে, যেমন ধরো আমাদের ছোটবেলায় বেশিরভাগ সময় ঠাকুমা দিদিমারা গান গেয়ে ঘুম পাড়াতো। হ্যাঁ, ঘুম পাড়ানি গান। হ্যাঁ, ঘুম পাড়ানির গান। আজকাল তো ঘুম পাড়ানির গান শোনাই যায় না। হ্যাঁ, কিন্তু ইয়াং মাদার্স যদি কয়েকটা শিখে রাখতো না, ইট উড বি ভেরি গুড, বিকজ দ্য চিলড্রেন উড ডেভেলপ ইন আ বেটার ওয়ে। এটাও কিন্তু আমি বলছি এমনি এমনি না, এর ওপরেও রিসার্চ হয়েছে। একদম। মানে ইনফ্যাক্ট এই 4-5 বছর আগে বিদেশ থেকে একজন আমাদের দেশে এসে মানে লালাবাইজের ওপরে রিসার্চ করেছিলেন, এবং উনি আমাদের বলেছিলেন, উনি অ্যাকচুয়ালি কলকাতায় এসেছিলেন এবং আমি আমার কয়েকজন ছাত্রছাত্রীদের ডেকে উনি রেকর্ড করেছিলেন, এবং সেটা গিয়ে মানে রিসার্চের কাজে দিয়েছিল আর কি। এবং হি ইজ বেসিকলি ওয়ার্কিং অন মিউজিক থেরাপি, এবং তাই জন্যেই এই লালাবাই কতটা ইম্পর্টেন্ট দেখবার জন্য। আর আমাদের দেশে তো আগে তো প্রচণ্ড একটা মানে কি বলবো রেপারটোয়ার ছিল, যেটা আজকাল আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি, মেবি দ্যাটস দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং, বেশিরভাগ বাবা মায়েরা কিন্তু হিন্দি ফিল্ম গান, মানে সেটাই তো হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের বেসিক কালচারাল যে আপনিটা হয়েছে না, আমরা যদি অ্যাজ ইয়াং মাদার্স ইফ উই লার্নড সাম লালাবাইজ, দ্যাট উড রিয়েলি ইম্প্যাক্ট দ্য চাইল্ড। এটা অদ্ভুত একটা বলছি, কেন সত্যি কথা হচ্ছে, তোমার যদি ঠাকুমা বা দিদিমা না থাকে তুমি শিখবে কি করে, তাই না? এবং ওই যে বাচ্চাদের ছোটবেলা থেকে যদি ঘুম পাড়ানি গান শুনিয়ে বড় করা হয়, তাদের যে ইম্প্যাক্ট বা এফেক্ট তাদের ওপর পড়ে, সেটা তো একটা ডেফিনেটলি খুব ভালো জিনিস। তো এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করবো ম্যাম, ওই যে সমস্ত বাচ্চাদের ছোটবেলায় এই অভ্যেসটা তৈরি হচ্ছে, একটু যখন বড় হয়ে যাচ্ছে তারা, বা ধরুন মাঝ বয়সী, তাদের ক্ষেত্রে রাত্রিবেলায় শোয়ার আগে যদি আমরা গান শুনে শুই, সেটা কি খুব ভালো হবে হেলথের? হ্যাঁ, ভালো তো হয়ই, কিন্তু সেটাই আমি এক্ষুনি বললাম না
যে মিউজিক থেরাপি ইজ ভেরি পার্সোনালাইজ, হ্যাঁ আমার মনে হয় একটা বয়সের পরে নিজে কোন গানগুলো ভালো লাগে আমার তার একটা লিস্ট বানানো উচিত। একদম। এবং কোন গানগুলো শুনলে মানে উই কল উই হ্যাভ 3 কাইন্ডস অফ মিউজিক। একটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ একটা প্যাসিভ, আর একটা নিউট্রাল। আচ্ছা মানে কয়েক রকম মিউজিক আছে যেগুলো মানে বাড়ি পেছনে হয়তো আমার মনে হয় তুমিও হয়তো পড়াশোনার সময় পেছনে হয়তো কিছু একটা হয়তো বেহালা বাজছে বা সেতার বাজছে বা ওরম অনেকেই আছে যারা পড়াশোনার সময় হালকা লাইট মিউজিক চালিয়ে রাখে, হ্যাঁ কনসেন্ট্রেশনে তারা বলেন যে সুবিধা হয়। এক্স্যাক্টলি। তো সেই রকম ভাবে যদি তুমি বড় হয়ে থাকো দেন ইউ উইল রিয়েলাইজ দ্যাট মিউজিক ইজ সাচ যে সেটা তুমি কিন্তু গানটা শুনছো না ঠিক, কিন্তু তোমার একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছে, মিউজিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকা হচ্ছে। সো দ্যাট ইজ প্যাসিভ মিউজিক। হ্যাঁ, দেন দের ইজ মিউজিক যেটা তোমায় এই যে তুমি এক্ষুনি বললে না যে অনেক সময় ইচ্ছে করে যে ভীষণ লো লাগছে, মানে আই এম ফিলিং ভেরি ডিপ্রেসড, হোয়াট ক্যান আই লিসেন টু। আমি বলছি তুমি যেই মিউজিক শুনে অ্যাক্টিভেটেড হবে আমি কিন্তু অন্যরকম মিউজিক শুনে অ্যাক্টিভেটেড হবে। কেন অনেকটাই হচ্ছে ছোটবেলার থেকে কি শুনে সে বড় হচ্ছে। হ্যাঁ, তো অতএব আমি তো সবাইকে অ্যাডভাইস করব যে নিজেদের অ্যাক্টিভ, প্যাসিভ আর নিউট্রাল মিউজিকের একটা লিস্ট বানিয়ে রাখতে। একদম তাই ম্যাম, খুব মানে আমার কোন গান শুনলে খুব এনার্জাইজড হয়ে যায় আমার জানা দরকার, সেটা কোন গান শুনলে আমার নার্ভ সুথড হয়, হ্যাঁ, আর কোন গান শুনলে আমার কাজ করে যেতে পারি। হ্যাঁ এই 3 kinds of music is very important. হ্যাঁ, মানে ওই কাজ করার সময় এক ধরনের গান রাখতে হবে, আবার ঘুমানোর সময় এক ধরনের গান রাখতে হবে, বা আবার যখন মনে হচ্ছে কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না তখন এক ধরনের গান রাখতে হবে, তখন সেই সময় এক ধরনের মিউজিক রাখতে হবে যেটা শুনে নিজেকে মোটিভেট করা যায়। এক্স্যাক্টলি। এবারে আরেকটা লেভেল, মানে আরেকটা জিনিস বলি, আমাদের শাস্ত্রীয় সঙ্গীত মানে যেটাকে আমরা ক্লাসিক্যাল মিউজিক যেটাকে বলি, স্পেশালি ইনস্ট্রুমেন্টাল মিউজিক, হ্যাঁ, যেমন বাঁশি শোনা, বাঁশির যে কোনো বাঁশির মিউজিক শোনা, বা সরোদ, বা সেতার, একদম বেহালা, মানে তার যে ইফেক্ট, পজিটিভ ইফেক্ট, তুমি 5 মিনিট শোনো না, 5 মিনিটেও দেখবে যে স্পেশালি বাঁশিটা খুব পিস আনায়। এই যে আমাদের মানে পুরো কালচারে এই যে মানে শ্রীকৃষ্ণের যে বাঁশি, এইটা কিন্তু আমাদের পুরোনো দিনের মানে এটা তো চলে আসছে ধরো হাজার হাজার বছর ধরে, তারা জানতেন যে এটার একটা পজিটিভ ইফেক্ট হয় না। আজকাল আমি রিসার্চও করেছি অনেক বছর, 5 বছর ধরে রিসার্চ করছি, তো মানে আমরা কিন্তু দেখেছি যে সত্যি এটা মানে ইজ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট টু মানে ফর ডিস্ট্রেসিং। আচ্ছা, আর সকালবেলা উঠে ওই যে আমাদের আগেকার দিনে শঙ্খ বাজাবার যে সকাল আর সন্ধে, ভীষণ ভালো ইফেক্ট শরীরের পক্ষে। আচ্ছা, আর ঘন্টা মানে আমি ডেমনস্ট্রেট করতে পারবো না, একখানা নেই, আমি নিয়ে আসিনি, নিয়ে আসা উচিত ছিল। মানে এই যে কি হয় যখন মনে করে দেখো যে কোনো পুজোর সময় ওই ঢাকের আওয়াজ, ঘন্টার আওয়াজ, যে কোনো না তুমি পারিবারিক রেগুলার যদি বাড়িতে ধরো নারায়ণ আছেন তাহলে তো ঠাকুরমশাই আসবেন, দেখবে এরম করে ঘন্টা বাজায়, একদম ফ্যান্টাস্টিক পজিটিভ ইফেক্ট, জানো তো। এবং ওই যে রেজোনেন্সটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং সেটাই আমরা ভুলে যাচ্ছি আনফর্চুনেটলি। মানে কারুর বাড়িতে তো এখন তুলসীতলা নেই, কিন্তু সেটা যে কতটা পজিটিভ ইফেক্ট আমরা ভুলে যাচ্ছি। তো একদম করতে পারলে কিন্তু
অনেক কিছু, অনেক প্রবলেমস রিজলভড হয়ে যায়। একদমই তাই ম্যাম। আরেকটা হচ্ছে জানো তো অদ্ভুত জিনিস, গাছ। বাড়িতে যদি একটা গাছ থাকে, একটুক্ষণ গিয়ে না গাছের তলায় বসবে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, মানে করে দেখো। আমি বলছি বলে তোমার মানতে একদম। হবে না, কিন্তু করে দেখো হ্যাঁ, একটা গাছের তলায়, কিন্তু সেটা নিয়মিত করতে হবে। মানে হ্যাঁ, যে কোনো থেরাপি নেওয়া হোক না কেন, সেটা ওটাই। নিয়ম করে প্রত্যেকদিন হ্যাঁ, প্র্যাকটিসের মতো করতে হবে। সেটাই মিউজিক থেরাপির বলতে পারো ড্রব্যাক। এক তো ইটস নট ইনস্ট্যান্ট, মানে তুমি একটা পিল যেমন খেয়ে নিচ্ছ, তার মাথা ধরা চলে গেল। হ্যাঁ। মিউজিক থেরাপি ঠিক তা নয়। একদম। তুমি ধরো রোজ 10 মিনিট শুনলে, হ্যাঁ, তখন তারপরে সপ্তাহখানেক পরে হয়তো তোমার মনে হবে যে হ্যাঁ সত্যিই তো একটা তফাৎ হয়েছে, আমার অত অ্যাগ্রেশন নেই বা অত ইরিটেশন নেই। মানে সময় লাগে। হ্যাঁ, সময় ওই যে একটা সময় এবং দীর্ঘদিন ধরে ওটাকে প্র্যাকটিস করে যাওয়া, ওই শোনাটা প্র্যাকটিস করা খুবই হ্যাঁ, এবং রেগুলারলি অ্যাট দ্য সেম টাইম। কেন জানো, আমাদের শরীরের না একটা বায়োলজিক্যাল ক্লক আছে, যেটাকে আমরা বডি ক্লক বলছি। হ্যাঁ, এবং দের ইজ এ সার্টেন, আমাদের অল আর অর্গানস ওয়ার্ক ইন এক্সপেকটেশন। যেমন ধরো বলে না যে খাওয়াটা একটা সময়, শোয়াটা একটা সময়, সেম থিং উইথ মিউজিক or any kind of positive ওই science. টাইমটুকু আমরা রাখবো নিজেদের শোনার সময়, হ্যাঁ, মানে ওই লিসেনিং মিউজিক যেটাকে আমরা বলি, তো ওই টাইমটুকু আমাদেরকে ফিক্স আপ করতে হবে। একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম যেরকম ভাবে বলে দিলেন যে আমাদের ডেইলি লাইফে যা যা প্রবলেম আমরা ফেস করি, সেই প্রবলেমগুলোকে যদি আমরা একটু একটু করে ওভারকাম করতে চাই, তাহলে কিন্তু মিউজিক থেরাপি ভীষণ ভীষণ এফেক্টিভ। এবং মিউজিক থেরাপির ক্ষেত্রে সবার আগে যে কথাটা আপনাদেরকে মানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা দিন ওই একটা নির্দিষ্ট সময়কে ফিক্স আপ করতে হবে, এবং ওই সময়টা আপনি যে ধরনের মিউজিকের সঙ্গে নিজেকে ছোটোবেলা থেকে অভ্যস্ত করেছেন, বা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের মিউজিক শুনে মনে করছেন যে নিজে একটু বেটার ফিল করছেন, সেই জিনিসটা কিন্তু রেগুলার বেসিসে করে যেতে হবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা ম্যাম বললেন যে আপনি 3 ধরনের প্লেলিস্ট নিজে তৈরি করে রাখতে পারেন। সেটা হচ্ছে অ্যাক্টিভ মিউজিকের ফর্ম, একটা প্যাসিভ মিউজিকের ফর্ম, আবার একটা নিউট্রাল মিউজিকের ফর্ম। এবার আপনার যখন যেরকম পরিস্থিতি হবে সেই অনুযায়ী কিন্তু আপনি সেগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে পারেন। ম্যাম আমরা তো বড়দের কথা নিয়ে এতক্ষণ একটু আলোচনা করলাম, এবার একটু বাচ্চাদের কথা যদি আপনি বলেন। মানে আমরা যেটা শুরুতে বলছিলাম, বাচ্চাদের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ঘুম পাড়ানি গান, আর একটু যারা বড়, মানে একটু বড় হয়েছে, মানে ধরুন স্কুলে যাচ্ছে বা টডলার টাইপ, ওই সময়টা ওই এজ গ্রুপটার ক্ষেত্রে তাদের মধ্যে তো অনেক বিষয় নিয়ে আজকালকার বাচ্চাদের প্রচুর ইরিটেশন তৈরি হয়। তো নানান বিষয় নিয়ে তারা মানে মোটামুটি নিজেদের ইমোশনসকে এখনকার বাচ্চারা খুব একটা কন্ট্রোল করতে পারে না, এটা আমি দেখেছি ব্যক্তিগতভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কি মিউজিক থেরাপি হেল্প করে? হ্যাঁ, বিউটিফুলি, স্পেশালি রিদম। জানো তো, তুমি যদি ধরো ড্রামিং যদি একজন বাচ্চাকে শেখানো হয়, ড্রামিং অ্যাজ ইন মানে তুমি যে কোনো একটা বঙ্গ বা একটা বাচ্চা জাস্ট বাজাচ্ছে, এক্সপেরিমেন্ট করছে, ও যে এটাই আমি মানে ওটাতেই মজা পাচ্ছে। হ্যাঁ, মানে আমি সব বাবা মাদের বলবো, সবসময় যে একটা স্কুলে গিয়ে তার শিখতে হবে তা নয়, কিন্তু তাকে করতে দিন, হ্যাঁ নিজের মতো করে বাজাতে দিন। হ্যাঁ, নিজের মতো, যে ইনস্ট্রুমেন্টের প্রতি মানে ঝুঁকছে বেশি সেই দিকটা একটু ফোকাস করে নিজের মতো বাজাতে দিন। তারপরে যেটা হয় যে সে নিজের থেকে যদি বলে যে আমি শিখবো, তাহলেই তাকে ওই যন্ত্রে মানে ক্লাস করার ব্যাপার। তাহলে কি হয় জানো তো, মানে আজকের দিনে এত স্ট্রেস বাচ্চাদের, এত পড়াশোনা, ওই আরেকটা তারপরে মিউজিকটাও একটা পড়াশোনার মতো হয়ে যায়, তার প্রতি আর মজাটা থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই সেটাই মানে মোস্ট ইম্পর্টেন্ট, একদম, যে বাচ্চা যেন সেটা এনজয় করে। বাচ্চা যেন একটা বলে আচ্ছা মা প্লিজ আমাকে ওটা দাও, আমি চাই, মানে ওই ব্যাপারটা যদি থাকে, ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করতে পারে। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা ম্যাম, যে সমস্ত বাচ্চারা স্পেশাল চাইল্ড, মানে এডিএইচডির প্রবলেম রয়েছে, অটিজম রয়েছে, বা এই ধরনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে
মানে নিজে একটু শান্ত করার জন্য বা ওই যে আশেপাশের যে অ্যাটমসফিয়ার রয়েছে সেটার সঙ্গে যাতে তারা কোপ আপ করতে পারে, সেক্ষেত্রে মিউজিক থেরাপি কীভাবে কাজ করে? ভীষণ ইফেক্টিভ। ইনফ্যাক্ট আমি প্রথম কিন্তু মিউজিক থেরাপিতে আসি কেন একজন সাইকিয়াট্রিস্ট আমাকে পাঠিয়েছিলেন আচ্ছা। একটি বাচ্চা যার বর্ডারলাইন অটিস্টিক আর কি। তো আমি তখন কিন্তু আই ওয়াজন্ট ট্রেন্ড থেরাপিস্ট, আই ওয়াজ আ মিউজিক টিচার। এবং সেই বাচ্চাটি আমার এখনো মনে আছে, আমার ঘরে ঢুকে আমার বাড়িতে আমার গানের ঘরে 2টো তানপুরা, 3টে তবলা মানে আছে। তো সে ঢুকেই সব তানপুরাগুলো বাজালো, আর আমি না কি করব বুঝে উঠতে পারছি না। কেন আমি তো জানি, আমাকে বলেছেন উনি যে স্পেশাল চাইল্ড, তো ওকে তো আমি বলবো না যে না করো না। তা আমি জাস্ট করতে দিলাম, তারপরে দেখলাম ও বসলো। ইনফ্যাক্ট হি ইজ স্টিল মাই স্টুডেন্ট অ্যান্ড হি ইজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার। কিন্তু ওই যা হয় স্পেশাল চিলড্রেনদের, ওদের তো মানে মুডস হয়। When he sings, it's tremendous. So yes, it works very well. Music therapy works brilliantly with ADHD বা autism বা any kind of disorder. কিন্তু সবটাই কিন্তু হচ্ছে ভেরি পার্সোনালাইজড। মানে একজন বাচ্চার ক্ষেত্রে যেটা কাজ করবে আরেকজন বাচ্চার ক্ষেত্রে হয়তো সেটা নাও করতে পারে। তাই জন্য প্রত্যেক বাচ্চার সঙ্গে কিন্তু আমরা ইটস এ জার্নি, ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট উইথ দ্য চাইল্ড, আর তারপরে বোঝা যায় ও আচ্ছা এইগুলো ওর পক্ষে ভালো, এইগুলো ওর পক্ষে নট সো রেলেভেন্ট। এই আর ম্যাম, এই যে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে যেরকম একটা আপনাদের স্পেশাল জার্নি থাকে, ঠিক তেমনভাবেই সেই সমস্ত মানুষদের কথা বলবো যাদের ধরুন আলজাইমার্সের মতো সমস্যা হয়েছে বা ডিমেনশিয়ার মতো প্রবলেম রয়েছে, ঠিকঠাক করে কোনো কিছু মনে রাখতে পারছেন না, ঠিক সময়ে কোনো কিছু রিকল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটু মিউজিক থেরাপি ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু ইনফ্যাক্ট লাস্ট 3 বছর ধরে আমি অ্যাকচুয়ালি রোটারি করি। তো আমাদের একটা ডিস্ট্রিক্ট অ্যাকশন গ্রুপ অন মেন্টাল হেলথ ইনিশিয়েটিভস আছে, এবং তার মাধ্যমে আমি কিন্তু ওল্ড এজ হোমসে গিয়ে ওয়ার্কশপস করি। এবং টাচউড বলতে নেই, মোটামুটি খুব ভালোই ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু ওই যে বললাম, ওই কি হয় জানো তো, ওই নিয়মিত সেটা করতে হয়। তাই জন্য আমি জেনারেলি ওই যে পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওটা রেগুলার বেসিসে করতে হয়। হ্যাঁ, না আমার আরেকটাও মানে বলতে পারি যেটা খুব ইউজফুল, সেটা হচ্ছে এই যে আমাদের আগেকার মানে ছোটবেলায় দেখো আমি যখন বড় হয়েছি সেই কলকাতাটা তো অন্যরকম ছিল, একদমই আলাদা। হ্যাঁ, তো সেই কলকাতায় কিন্তু ঘরে ঘরে বাচ্চারা গান শিখত। হ্যাঁ, তো ওই গানটা শেখানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ মিউজিক ইটসেলফ হেল্পস দ্য ব্রেন টু ডেভেলপ। অনেকগুলো মানে নার্ভস জেনারেটেড হয়, নার্ভস এর মধ্যে কানেক্টিভিটি বেশি হয়, এবং এই নিয়ে অনেক রিসার্চ হচ্ছে অনলাইন। একদমই তাই। তো কিন্তু আমরা তো বাঙালি হিসেবে তো আমরা ভুলে যাচ্ছি, বাঙালি তো এখন বাচ্চাদের গান শেখাচ্ছে না, অনেক বেশি রোবটিক্স আর কি বলবো মানে কালচারালি আমরা তো পাল্টে যাচ্ছি। সেটা কিন্তু সমাজের পক্ষে কতটা ভালো আমি জানি না। মানে এই যে অশান্তি বা রাস্তার মোড়ে মোড়ে সবাই ঝগড়া করছে, ব্যাপারটা যে আজকাল দেখা যায়, এই যে ইরিটেশনটা তৈরি হচ্ছে, সেই ইরিটেশনটাকে ম্যানেজ করার ক্ষেত্রেও কিন্তু মিউজিক থেরাপি সেটাই বলছি ভীষণ বড় এফেক্ট। এই যে আমরা নিয়মিত যে কোনো জিনিস নিয়মিত করলে তার একটা পজিটিভ ইফেক্ট হয়। হ্যাঁ, আর গান বাজনার ক্ষেত্রে না যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি ডিসিপ্লিন।
ম্যাম, আপনি যেই ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছেন, তো সেই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো। সেটা হচ্ছে, অনেকেই বলেন যে যারা ক্লাসিক্যাল মিউজিক রেগুলার শোনেন বা ক্লাসিক্যাল মিউজিক চর্চা করেন প্রত্যেকদিন, তাদের নাকি আইকিউ অনেক বেশি। এটা কি সত্যি? মানে এটা কিন্তু অনলাইন দেখলে তুমি পাবে, ব্রেন সাইজ ইজ বিগার। আচ্ছা। মানে দ্য মিউজিশিয়ান, আমার মানে বলা উচিত না কেন, আমি কোনোদিন সায়েন্স পড়িনি, কিন্তু অনেক রিসার্চ বলছে, অনেক সায়েন্টিফিক রিসার্চ আছে এই নিয়ে। এবং আমি তোমায় মানে ইউআরএলগুলো বলে দিতে পারি, বাড়ি গিয়ে আমার লিস্ট করা আছে, আমি নিয়ে আসিনি, কিন্তু অনেক রিসার্চ হয়েছে এই নিয়ে। ধরো বিদেশে যেখানে মিউজিক থেরাপি ইজ অ্যান অ্যাকসেপ্টেড ফর্ম অফ ট্রিটমেন্ট, সেখানে তো বেথোভেন বা মোৎসার্ট, ইভেন বাক, মানে বাচ্চাদের শোনানো হয়, শেখানো হয়। এবং আমাদের দেশে অনেক স্কুলে কিন্তু আজকাল অ্যাকচুয়ালি ওই যে নতুন নিউ এডুকেশনাল যে পলিসিটা হয়েছে না, সেখানে মিউজিক ইজ কম্পালসারি, ওয়ান অফ দ্য কম্পালসারি সাবজেক্টস, একটা পার্ট অফ এডুকেশন সিস্টেম। হ্যাঁ। তো সত্যি কথা হচ্ছে, টিচাররা যদি অ্যাজ এ পেডাগজিক টুল মিউজিকটা ব্যবহার করতো না, তুমি দেখবে মানে ধরো কিছু একটা মনে রাখতে হবে তোমার, ধরো কিছু একটা নিয়ম, যেমন কেমিস্ট্রির অনেকগুলো আছে না ইকুয়েশন, সেইগুলো যদি তুমি একটা রিদমিক, একটা টোনাল, মেবি ইভেন ইয়োর ফেভারিট হিন্দি সং or your favorite Bengali song, whatever, সেটাতে তুমি যদি সেট করে দাও, মনে থাকবে একদমই তাই, ওই যে রিদমটা। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আমি এখনো তো স্কুলে গান শেখাই, তো আমি তো বলি বাচ্চাদের যে মনে রাখতে হবে ওই যে তোমার টেবলটা, ওই যে কেমিস্ট্রিতে আছে না একটা পিরিয়ডিক টেবল, তা আমরা স্কুলে ওটাকে ছন্দে বসিয়ে গাইয়ে গাইয়ে বাচ্চাদের, তাহলে অনেক বেশি মনে থাকে। শুধু পিরিয়ডিক টেবল অ্যাজ এন ইয়ে বললাম ফর এক্সাম্পল, এটা আমরা বলছি, কিন্তু হিস্ট্রি ডেটস। তারপরে তুমি বলছিলে না যে বাচ্চাদের মানে একটু বড় বাচ্চারা কিভাবে সাহায্য পেতে পারে ফ্রম মিউজিক, ইউজ ইট ইন ইয়োর ডেইলি লাইফ। মানে তুমি যখন মিউজিকটাকে ডেইলি লাইফের সঙ্গে অ্যাকাস্টমড করে, একদম একদম যদি করো, তাহলে দেখবে যে অনেক কিছু আপনিই হয়ে যাবে। আচ্ছা ম্যাম, এই যে আপনার দীর্ঘদিন ধরে কাজের অভিজ্ঞতা মিউজিক থেরাপি নিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও মিউজিক থেরাপি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোন ভুল ধারণাটা রয়ে গিয়েছে? ওই যে আজকাল তো সবই ইনস্ট্যান্ট। আনফর্চুনেটলি মিউজিক থেরাপি ক্যানট বি ইনস্ট্যান্ট। একটা লং টার্ম listening to music has a positive impact. অতএব সেইটা আমি ভুল ধারণা বলবো, কোনো শর্টকাট নেই। সেটাই ধরো মাইট বি রিজন ওয়াই লোকে অতটা বিশ্বাস করে না, বা কেন সময় লাগে না। তো আজকের দিনে তো সবাই ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট সবই নুডলস, সেই তো এইটা তো ইনস্ট্যান্ট হবে না, কি করা যাবে বলো? আমরা এখনো, আমি অ্যাকচুয়ালি শাস্ত্রীয় সঙ্গীতের সাধক, এবং আমার নিজের জীবনে আমি অ্যাকচুয়ালি শাস্ত্রীয় সঙ্গীত এলামই অ্যাজ আ থেরাপি। মানে আই অ্যাকচুয়ালি হ্যাড ট্রমা অনেক বছর আগে। আচ্ছা। এবং আমার মা দেখেছে, আমি তখন বাংলা গান গাইতাম। আচ্ছা। এবং খুবই নামি দামি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের, আমাদের সময় তো মানে 80s 90s তো কৃষ্ণা চট্টোপাধ্যায়ের, আমি তার ছাত্রী ছিলাম। আচ্ছা। এবং বাংলা গান গাইতাম, রেডিওতেও বাংলা গানই গাইতাম। তারপরে আমার নিজের একটা ট্রমা হলো, গান গাওয়া বন্ধ করে দিলাম। তো আমার মা একদিন ওই খবরের কাগজে একটা নিউজ আইটেম দেখলেন যে আমার, যিনি পরে আমার গুরু হয়েছেন আর কি, আমি ছোটবেলায় অবশ্যই দীপালি নাগের কাছে গান শিখেছি, বিদুষী দীপালি নাগ, মোটামুটি সবাই বোধহয় চেনেন তাকে। তো তারপরে আমি বিদুষী অপর্ণা চক্রবর্তীর কাছে গান শিখি।
তো আমি গান শিখতে শুরু করলাম অ্যাজ আ কেস অ্যাকচুয়ালি, মানে উনি তখন মিউজিক থেরাপি নিয়ে কাজ করছিলেন, আচ্ছা। সেটা খবরের কাগজে বেরিয়েছিল। একজন ফ্রেঞ্চ মিউজিশিয়ান এসেছিলেন কলকাতায় এবং তানপুরার সাউন্ডের পজিটিভ ইম্প্যাক্টটা কী হয় সেইটা নিয়ে রিসার্চটা হচ্ছিল। আচ্ছা। তো আমি ইনফ্যাক্ট সেই করেই শাস্ত্রীয় সঙ্গীতে যাই, মানে আই ইনিশিয়ালি মানে অ্যাজ ওইটা আ আপনার কেস। জার্নি শুরু। হ্যাঁ, এবং সত্যি কথা বলছি, তখনকার আমি আর আজকের আমি অনেক তফাৎ। আকাশ এবং পাতাল পার্থক্য। হ্যাঁ, সত্যি তাই। আমার মা বলতেন তোর তো পায়ের তলায় চাকা, মানে আই ওয়াজ রিয়েলি আ ভেরি হাইপার অ্যাক্টিভ, মানে সারাক্ষণ কিছু না কিছু করছি। আমি বলছি না যে আজকের দিনে আমি অ্যাক্টিভ নই, কিন্তু আজকের দিনে অন্তত আমার পায়ের তলায় চাকাটা নেই। আমি বেরোই ঠিকই, কিন্তু ওই রকম পাগলের মতো না আর কি। আর অনেক ক্ষেত্রে যেটা শাস্ত্রীয় সঙ্গীত এর মানে সবচেয়ে বড় গুণ, স্থিততা এনে দেয়। হ্যাঁ, সেটা আমি নিজেই বুঝতে পারি মানে যে স্থির আমি হতে এখন শেখা। হ্যাঁ, ওই জিনিসটা তো ভীষণ অভাব আজকের দিনে, না? মানে ইনফ্যাক্ট তাই জন্যেই হ্যাঁ, মানে আজকের দিনে এই যে র্যাট রেসের সময় সেই জায়গায় দাঁড়িয়ে যে মিউজিক থেরাপির সঙ্গে যারা মানে নিজেকে নিতে পারছেন জড়িয়ে, তাদের অনেক বেশি হেল্পফুল। একদম। এবং there is a certain strength in it, জানো তো? সবাই যে গাইয়ে হতে হবে সেটা তো নয়, না। কিন্তু গান শিখে নিজের জীবনটাকে তো উন্নত মানের করা যায়। হ্যাঁ, একদমই তাই। তা আমার সেটাই বক্তব্য। শুধু গান শেখা না, গান গাওয়া। অনেকে আছেন যারা অনেক বছর ছোটবেলায় গান শিখেছেন, তারপরে আর ছেড়ে দিলেন। হ্যাঁ, তো আমি বলবো যে কোনো মানুষ অন্তত 20 মিনিট দিনে ফুল থ্রোটেড সিঙ্গিং, মানে তুমি যদি মিনমিন করে গাও তাহলে হবে না, হ্যাঁ, কিন্তু তুমি একদম গলা ছেড়ে গান গাইবে। এবং এক সপ্তাহ পরে ওই যে চেঞ্জটা বুঝতে পারবে। একদম। ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? ওই যে আমি এক্ষুনি বললাম, এক হচ্ছে অন্তত দিনে 20 মিনিট গান করুন, যে কোনো গান, যেই গান সবচেয়ে ভালো লাগে আপনার। আর 2 নম্বর হচ্ছে একটা লিস্ট বানান, আপনার কোন গান শুনে খুব এনার্জাইজড মনে হয়, কোন গান শুনে ওই ঘুম পায়, আর ওই থার্ড হচ্ছে নিউট্রাল। আর যদি কারুর সাহায্য লাগে, আই এম অলওয়েজ দেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মিউজিক থেরাপি নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম এবং আমাদের রোজকার জীবনে মিউজিক থেরাপি ঠিক কতটা ইম্প্যাক্ট রাখে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা হলো। আপনারা যদি এই মিউজিক থেরাপির সঙ্গে নিজেদেরকে একদম অ্যাকাস্টমড করতে চান, তাহলে অবশ্যই আপনারা ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ম্যামের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া আক্সলেপিয়ার নাম্বারে আপনারা কল করতে পারেন। টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আর কোন কোন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানান। দেখা হবে আবার পরের পডকাস্টের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।